मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। जय श्री राम, जय श्री राम। आज के ঢাকার বিধানসভার এই জনসভাতে মুখ্য বক্তা হিসাবে আমাদের বিধানসভার বিরোধী দলনেতা সম্মাননীয় শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছবেন। আরেকটি সভাতে আমাদের যাওয়ার আছে বুধবুধে, সেই জন্য আমি ভাষণ দিতে আসিনি। এখানে প্রায় সব গ্রামেতে আমি পৌঁছেছি, আপনাদের সঙ্গে বারবার দেখা হয়েছে। আপনারা যে উৎসাহ সাহস নিয়ে লড়াই করছেন এখানে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে এসেছি। এবং শুভেন্দুদা ঢুকলেই আমি আগেই রওনা হয়ে যাবো, কারণ ওখানেও সভা শুরু হয়ে গেছে। তাই আজকের এই সভার মঞ্চে আমাদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট মাননীয় অভিজিৎ তাও উপস্থিত হয়েছেন। এখন হাতটা মিলিয়ে তাকে স্বাগত জানান। জেলার অবজারভার ইনচার্জ শ্রী কৃষ্ণ কুমার ঘোষ তিনি আছেন, পুরো প্রথম থেকে দেখছেন। দুই মহামন্ত্রী অভিজিৎ দা আর বিশ্বজিৎ দা শর্মিষ্ঠা। এছাড়া আমাদের পার্টির পুরনো নেতা প্রবাল দা, যিনি এখন বোলপুরে রিটায়ার আছেন, এসছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাফুজা দিয়ে এসেছিলেন, তার ভাষণ আপনারা শুনেছেন। পদ্মা দিয়ে এসছেন, যিনি নিজের ভুক্তভোগী নিজের পরিবারকে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখেছেন, তিনিও এসছেন। খালি আপনাদের সামনে এই কথাগুলো বলতে এসছেন। সঞ্চালন করছেন আমাদের মমিতা দি, প্রদেশের মহিলা নেত্রী। এছাড়া সুস্মিতা আছে ইনচার্জ, পেছনে অনেক নেত্রী, আমাদের জেলার কো কনভেনার কো ইনচার্জ সুনীত দাস আছেন। এছাড়া মন্ডল প্রেসিডেন্ট থেকে জেলার অন্যান্য নেতৃবৃন্দ আমার পেছনে মন্ডল প্রেসিডেন্টরা আছেন, সোমেন আছে। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যাদের পরিশ্রমে এই সভা সফল হয়েছে। মূলত ভাতারের মতো যে বিধানসভার এলাকা, এখানকার সাধারণ মানুষ কৃষি নির্ভর। দিনে বছরে দুবার তিনবার চাষ করি আমরা, জমির সঙ্গে লড়াই করতে করতে সময় চলে যায়। সাধারণ সরল জীবনযাপন, কিন্তু এখানে রাজনৈতিক নাম করে যে গুন্ডামি, যে নোংরামি হচ্ছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে, যাতে এই নেতারা নেতৃত্ব দিচ্ছেন। গত বিধানসভা নির্বাচন 21 সালে এবং গত বছর পঞ্চায়েত নির্বাচনের পরে এখানে আমাদের কর্মী, আমাদের সাপোর্টার এবং সাধারণ মানুষ যারা বিজেপির সঙ্গে ছিলেন তাদের উপর অত্যাচার হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, এখনো আছে। তাই হয়তো পার্টি আমাকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করার জন্য পাঠিয়েছে। আমি এই চ্যালেঞ্জটাকে স্বীকার করেছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুট, খুন, ধর্ষণ চলছে। পদ্মা নিয়ে আপনাদের সামনে বলল তাদের জীবনের অভিজ্ঞতার কথা, এখানেও চলছে। অনেকে মুখ খোলেন না, সবাইকে ধমকি দেওয়া হচ্ছে। বিজেপির সবাই গেলে ফোন আসছে, মেসেজ আসছে, রাস্তায় আওয়াজ দিয়ে যাওয়া হচ্ছে, এই খবরদার বিজেপি করবি না, এই তাই অনেক কিছু বলা হচ্ছে, আমি শুনছি। আমিও গ্রামে গ্রামে যাচ্ছি, গ্রামের লোকেরা বলছেন এটা নতুন কিছু না। কুচবিহার থেকে কাকদ্বীপ যেখানে যান, টিএমসির নামে যারা পার্টি করছে সব সমাজ বিরোধী আর গুন্ডা। কিছু বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী, যাদের এখানে নাম পর্যন্ত নাই, এখনো পর্যন্ত নাগরিকত্ব পায়নি। শাহজাহান শেখ বাংলাদেশের স্কুলে পড়েছিল, এপার বাংলায় এসেছিল, মাছের আড়তে কাজ করত, মাছ বিক্রি করত। সিপিএম তাকে নেতা বানালো, হাতে পিস্তল দিয়ে দিল, সিপিএম চলে গেল, সে কিন্তু টিএমসিতে চলে এলো। দিদিমণির দল তার হাতে AK-47 এবং বিদেশি হাতিয়ার দিয়ে তাকে বড় গুন্ডা বানিয়েছে। সে মাছ বেলন করতে আড়তে, সে বাংলাদেশ থেকে এসছে মাঝখানে কবছর আগে। সে এখানকার নেতা, রাজা হয়ে গেছে। কারণ যেখানে থাকতো তার রাজত্ব নদী পার হয়ে যেতে হয়। ওখানকার মানুষকে পালিয়ে যাওয়ার সুযোগ নেই, নদী আটকে দেবে। এই যে আন্দোলন চলছে, আমাদের নেতা নেত্রীরা 2 মাস 3 মাস ধরে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, পুলিশ আটকেছে, সন্দেশখালী ঢুকতে দেওয়া হয়নি। আমি যেহেতু আগের থেকে যাই ওখানে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ,
পুরো সমুদ্র এবং দ্বীপ এলাকা। আজ বাদারি এসে তার স্বামী এবং আরো দুজন কর্মীকে হত্যা করা হয়েছিল। তখন আমি ওখানে গেছিলাম, সন্দেশখালী বাজারে সভা করেছিলাম আর বলেছিলাম শাহজাহান শেখকে, তুই কত মায়ের দুধ খেয়েছিস, আজ দিলীপ ঘোষ করে বাজারে দাঁড়িয়ে আছে, হিসাব বুঝে নে। দেখতে পাইনি, গর্তে লুকিয়েছিল। তারপরে কোনদিন তাকে ঢুকতে দেয়নি। আমাদের কেন্দ্রের মন্ত্রী ছিলেন আমাদের দেবশ্রী বাবুল্লাহ, তারা গেছিলেন, নৌকা ভিড়তে দেয়নি, লোকের দিকে নামতে দেয়নি, কোন সভা করতে দেয়নি। এই যে অত্যাচারের নমুনা দিয়েছে পদ্মানি, এটা তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি, সব ঘটনা এখন আসেনি। সেটাকে গৌণ করার জন্য ভুল ভিডিও তৈরি করে লোককে বোকা বানাবার চেষ্টা হচ্ছে। যে সংস্থা ভিডিও বানিয়েছে তার কোনো মা বাপ নাই, কিন্তু খোকাবাবু সেটা নিয়ে ফাটিয়ে যাচ্ছেন, এই হচ্ছে ওই হচ্ছে। অত শাহজাহান নিজে পুলিশ যে চমকেছে, সিবিআই প্যান্ট ভিজে গেছে, সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে যে কি করেছে না করেছে। বাঁচার রাস্তা নাই, খালি ওর সঙ্গে সঙ্গে যাদেরকে এসে এখান থেকে চিংড়ি মাছের ভেড়ির টাকা তুলে পাঠাতো, নদী বাঁধের টাকা তুলে পাঠাতো, 100 দিনের কাজের টাকা 50 টাকা নোট করে ভাগ দিত কালীঘাট পর্যন্ত, তারা ভয় করছে যে আমার নামটা বলে দেবে না তো। আজ হোক কাল হোক, গরম চা খেয়ে যদি নাম কিছু বলে দেয়, গরম ভাত খাওয়ার পরে আরো অনেক নাম বলবে, তখন কিন্তু বাকিরা বাড়ির ভাত খেতে পারে না, তারা যে ভাত খাবে সেই ভয় করছে। আর এটা হবে খালি ও ন, আরে ও ধরনের ছিঁচকে চোর। কিন্তু যারা রাঘব বোয়াল আছে, ডাকাত আছে, কিছু লোক জেলে গেছে দিল্লি পর্যন্ত, বাকিরাও যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি কি বলেছেন, 4 জুন যাক, নূতন সরকার হোক, তখন সিবিআই ইডি এনআই কে নূতন রূপে দেখবেন, নূতন নূতন মুখ আসবে, নূতন নূতন লোক জেলে যাবে, নূতন নূতন লোক ডাক পাবে। 4 জুনের পরে এটা হবে, মোদী যখন তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে। আর যদি এটা আপনারা চান, এই যে মহিলাদের উপরে যারা অত্যাচার করছে, যারা ধর্ষণ করছে, যারা আপনাদের চালের প্রতি বস্তায়, ধানের প্রতি বস্তায় 6 কিলো 8 কিলো ধান মেরে দিচ্ছে, এখানে ধান বিক্রি হতে 6 কিলো 8 কিলো কম করে দেওয়া হচ্ছে, তার টাকা উপর কমতে যাচ্ছে। এখানে উন্নয়নের টাকা লুট করা হচ্ছে, কুকুর বোঝানো হচ্ছে, সব জায়গা থেকে কাটমানি তোলা হচ্ছে। এই সমস্ত অপরাধীদের যদি আপনারা চান শাস্তি হোক, জেল হোক, তাহলে আর একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর যদি তাই হয়, আগামী 13 তারিখ সকাল সকাল বুথে গিয়ে পদ্মা ফুলে ভোট দিতে হবে। এখানকার বিজেপিকে জেতাতে হবে। গতবার যেমন জিতিয়েছিলেন, গতবার 6,000 মাত্র ভোটে জিতিয়েছিলেন, 1000-2000 ভোটে জিতে এমপি হলে আওয়াজটাও ঢিলা ঢিলা হবে। যদি লাখের বসে বেশি ভোটে যেতে, আওয়াজটাও সেরকম হবে, সব জায়গায় শোনা যাবে। আর মোদীজি যেটা বলেন সেটা করেন, ছেড়ে দেন না মাস্টার, এটা মোদীর গ্যারান্টি। বহু লোক জেলের ভাত খাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুজি ভাত খাচ্ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খাচ্ছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে ভাত খাচ্ছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি জেলের ভাত খান তাতে অসুবিধা কি আছে? খুব বেশি দূর নয়, একা যাবেন না, ভাইপোও যাবেন, পার্টির যত বড় বড় নেতা সবাই যাবেন। পার্টির মিটিং গুলো সব জেলের মধ্যে হবে, গরমে বাইরে বেরিয়ে করতে হবে না। আর এটা আমরা করব। কোর্ট বলেছে, আজকে আবার শুনেছেন, সুপ্রিম কোর্ট বলেছে যে রীতিমতো ফ্রড হয়েছে, শিক্ষা কেলেঙ্কারিকে নিয়ে টাকা নেওয়া হয়েছে, সবাই যোগ্য লোককে চাকরি দিতে হবে। এসএসসি মেনে নিয়েছে, সব হিসাব হবে, আর হিসাব আমরা করব। তাই এখানকার আপনাদের এমএলএ খুব নাম, যেখানে গেলে শুনি, বাজারে হাটে গ্রামে, ওই যে চাল চুরি হয় রাইস মিল থেকে, তার টাকা ওখানে যায়। এই যে ধান কম নেওয়া হয়, তার টাকা ওনার কাছে যায়। তার একজন দাদা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলের ভাত খাচ্ছেন। ইনি নাকি টাকা পয়সা তুলে ওনার কাছে পাঠাতেন। তো উনি যদি জেলের ভাত খান, ভাই কেন খাবে না? ভাইয়ের একটু চান্স পাওয়া উচিত। পাশের কেষ্টরা যদি খেতে পারে, পার্থবাবু, মানিকবাবু, জীবন সাহার মতো লোকেরা জেলের ভাত খেতে পারে, আপনাদের এমএলএ কেন সুযোগ পাবে না? তার দিদি, তার কাকু কেন সুযোগ পাবে না? আমরা সবাইকে সুযোগ দেব, সবাই যাবে।
সবাই সুযোগ পাবেন। অনেকদিন বাড়িতে ভাত খেয়েছেন, আনন্দ করেছেন। এই যে কালো কালো স্করপিও গাড়ি, কালো কালো কাঁচ ভেঙে যান, এই যে দুতলা তিনতলা নীলসভা বাড়ি, বউর গায়ে তিন পর চার পর গয়না, দামি দামি শাড়ি, ছেলে মেয়েরা বাইরের কলেজে পড়ছে, 20-30 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং পড়ছে। এই টাকাগুলো এলো কোথেকে? এই টাকা আপনার টাকা, আমার টাকা, 100 দিনের কাজের টাকা, শৌচালয়ের টাকা, বাড়ির টাকা, গ্যাসের টাকা, ড্রেনের টাকা, জলের টাকা সব ঝেড়েছে। এতদিন ঝাড়াঝাড়ি করে আরামসে খাচ্ছিলেন, এখন কিন্তু আর সেটা হবে না। হয়তো জুনের পর থেকে শুরু হয়ে যাবে প্যারেড। যারা নরম গদিতে শুচ্ছিলেন এসি চালিয়ে, কাঁচ লাগানো কালো গাড়িতে ঘুরছিলেন, তাদের বাড়িতে কালো গাড়ি যাবে, পুলিশের কালো গাড়ি যাবে, তাতে বসে চলে যাবে। আর নরম জেলার গদি নয়। এই যে গরমে দেখুন আমরা হাঁসফাঁস করছিলাম, জেলের সিমেন্টের বিছানাতে ইট মাথায় দিয়ে ঘুমতে হবে, সেই ব্যবস্থা আমরা করব। আপনি এখানে দেখবেন অনেক টিএমসির নেতা হয়েছে, যেমন কেষ্ট মন্ডল মাগুর মাছ বিক্রি করত, কেউ ডেলিভারি বয়ের কাজ করত, শেখ সুফিয়ান মুরগি কাটত, শেখ এখানে ভানু শেখ, আলম শেখ, যারা বাটুই গ্রামেতে 10 জন মহিলা আর শিশুকে পুড়িয়ে মারলো, সবই মুসলমান। গরিব মুসলমানদেরকে মারা কাটা হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। সেখানে যারা ছিল, কে মুরগি কাটত, কে তোলাবাজি করত, কে কয়লা সাপ্লাই করত। তারা যে কোটি কোটি টাকার বাড়ি, জাহাজ বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে। এখানে আছে জামাল বলে একটা আমাদের ওখানে ছিচকে মস্তান, সে 3খানা বাড়ি করেছে। সে পাড়ায় পাড়ায় ঝাড়ু বিক্রি করতো ঘুরে ঘুরে, বাংলাদেশ থেকে এসছে। আমি বলেছি ভোটের পরে হয় বাংলাদেশ যাবি, না হলে জেলে যাবি, মাঝখানে কোনো রাস্তা নাই। এরা কাদের দয়া হয়েছে? এই টিএমসি নেতাদের দ্বারা। আর দেখুন 10 বছর আগে এরকম বহু নেতা আজকে পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতি হয়ে বাড়ি গাড়ি করেছে। আপনারা মনে করুন, এই ভাটার বাজারে পাশে কোথাও নসিক গ্রামে উড়মুড়ে বাজারে বসে থাকতো, গেটে পয়সা ছিল না চা খাওয়া, একটা বিড়ি খেত, একটা বিড়ি আর্ধেক খেয়ে নিজে কানে খুঁজে রাখতো, আরেকবার খেত। একটা চা 3 জন খেত। আর কেউ গেলে ভদ্রলোক বলতে, আরে শঙ্কর দা একটা চা খাওয়াও না, তার লোকের কাছ থেকে চেয়ে চা খেত। এখন আপনি যান, এই বাজারের দোকানে বসে থাকে, পায়ে পা উঁচু করে, আর বিড়ির জায়গায় সিগারেট খাচ্ছে, গোল গোল ধোঁয়া ছাড়ছে, পয়সা করতে গেল। আপনার আরে শঙ্কর দা চা খেয়ে যাও, স্পেশাল চা, যে চেয়ে খেত এখন স্পেশাল চা খাওয়াচ্ছে সবাইকে, পয়সা করতে এলো। যা টিনের চালের বাড়ি ছিল, বৃষ্টি হলে বাইরে কম, ভেতরে বেশি জল পড়তো, মগ বালতি কড়াই রাখতে হতো, গোটা ঘরে ছেঁড়া ছিল। সে আজকে 3 তলা সাদা নীল বাড়ি করেছে, পয়সা করতে গেল। যার মাথায় তেজ উঠতো না, লাল লাল চুল এবং উঠতো, ভট্টরে সাইকেলে করে যেত, আওয়াজ শুনে লোকে সরে যেত, বেল বাজাতো, এরকম সাইকেল ছিল। সে এখন নতুন হিরো হন্ডা মোটরসাইকেল কিনেছে, আপনার বাড়ির সামনে নিয়ে গেলে পিপিট পিপিট করে বাজায়। সেই মোটরসাইকেল কেনার পয়সা করতে গেল। যে মাথায় তেল দিতে পারত না, এখন শ্যাম্পু দিয়ে ঘুরে বেড়াচ্ছে, চেহারা এবং গান ভিতরে ঢুকে যেত, পান্তা খেয়ে জীবন যেত, দুবেলা বাড়িতে হাঁড়ি চাপতো না, সে গাল এখন ফুলো ফুলো হয়ে গেছে। বাইকের পিছনে বউকে বসিয়ে নিয়ে বাজারে গিয়ে বিরিয়ানি খায়, বর্ধমান গেলে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে, টাকা করতে এলো, এখন গাল আর চুপছে নেই, ফুলে গেছে, ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই টাকা এলো করতে গেলে, এই টাকা সব টাকা, এই গরিবের টাকা, পঞ্চায়েতের, জেলা পরিষদের, সমিতির টাকা, এই টাকার হিসাব হতে হবে। সিএজি বলেছে সরকারি সংস্থা, যারা রিপোর্ট দেয়, যারা এখানে আর অডিট করে সরকারি টাকা, কেন্দ্র টাকা পাঠালো, কত খরচা হলো, কোথায় হলো, হিসাব দেয়। তারা রাজ্যকে হিসাব চায়, তাকে হিসাব দিচ্ছেন 10 বছর ধরে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি 100 কোটি টাকা লুট করেছে ওখানকার এমএলএ থেকে বাকি নেতারা। 100 কোটি টাকার হিসাব নেই, 10 বছর ধরে অডিট হয় না। কেন? সব ধরা পড়ে যাবে। আর এই হাজার হাজার কোটি টাকা মোদীজি পাঠাচ্ছেন, এখানে দিদি ভাইরা লুট করছে। আর 2,29,000 কোটি টাকার কোন হিসাব নাই। যে হিসাব চাইবেন, দিদিমণি চোখ মুখ কাটিয়ে রাস্তায় নেমে 2 কিলোমিটার হেঁটে দেবেন, মানবো না, মানবো না। কি মানবে না তুমি? মানবে না মানে, যদি কেজরিওয়াল মানে, যদি হেমন্ত সোরেন মানে, যদি লালু প্রসাদ মানে, মানে আপনার একদিন আসছে, সেদিন তো আপনাকে দেখতে হবে আর মানতে। পয়সা চুরি করবো,
আবার চোখও দেখাবো, লুটপাট করবো, আবার ধমকিও দেবো, এ দুটো চলতে পারে না। অনেকে চালিয়েছিল, অন্তত 8 জন মন্ত্রী সারা দেশে জেলে আছে। বিজেপি কেউ নেই, বিজেপির কোন নেতার নামে কেস নাই, তাই আমরা বললে পুলিশ দিয়ে ঠেকাচ্ছে, ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে কেস দিচ্ছে। কেস দিয়ে কি হবে? আমার নামে 28টা কেস আছে, এবার আমি লিখে দিয়েছি নির্বাচন কমিশনে, আরো 28টা কেস হবে। কিন্তু এদের মরা বেগুন গাছকে যখন উপরে ফেলি, টিএমসি কে পুরো উপরে ফেলে বাংলার থেকে তারপরে ছাড়বো, তার আগে কোনো শান্তি নেই। বন্ধুগণ, বর্ধমানের সৎ সরল ভালো মানুষ, তাদেরকে কিছু ডাকাত দিয়ে গুন্ডা দিয়ে চমকায়। যে গ্রামে দাদা এই তো ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভোট দিতে যাবো না, আমরা কি ভোট দিতে পারবো? আমি বলে যাচ্ছি, দিলীপ ঘোষ, ভোট দিতে আপনি সকালবেলা বেরোবেন, নিজের বুঝে যাবেন, নিচে ভোট স্লিপ নিয়ে যাবেন, লাইনে দাঁড়াবেন, ভোট দেবেন। কিছু অসুবিধা হলে বলবেন, ভোটের দিন হোক, ভোটের পরে হোক, তার হিসাব কিন্তু আমরা করব। সেন্ট্রাল ফোর্স থাকবে। আর জেনে রাখুন, আমি কাউকে সহজে ছেড়ে দিই না, কোন জায়গায় সহজে ছেড়ে দিই না। এখানে আমি 1 মাসের 2 মাসের জন্য আসিনি, আমি 5 বছরের জন্য এসেছি। আমি 5 বছর আপনাদের সঙ্গে থাকবো, আর ওই গুন্ডাদের সামনে বুক চিতিয়ে থাকবো, চোখে চোখ রেখে কথা বলবো, দেখে নেবো কে কত দূর খেয়েছে মায়ের। সেই জন্য ভাতার মন্তেশ্বরকে গুন্ডাদের তীর্থক্ষেত্র করেছে। যারা সমাজ বিরোধী ছিটকে চোর ছিল, তারা আজকে নেতা হয়েছে। আর একে তোকে চমকে বেড়ায়, যখন তখন মারতে যায়, ভয় দেখায়, বাজারে দোকানদারকে চমকে যাচ্ছে। এটা চলতে দেবো না। আমিও দুর্গা খড়গপুরেতে রেল মাফিয়াদের সঙ্গে লড়েছি, বালু মাফিয়া, গরু মাফিয়া, সবার সঙ্গে লড়াই করে খড়গপুরকে ঠান্ডা করেছে। কারো হিম্মত নেই কারো 2 টাকা চামড়া নিয়ে যেতে পারে। আমি এখানকার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, আজ হোক কাল হোক, আপনাদের কাছ থেকে জোর করে চলার তোলায় তুলছে যারা, তারা আমরা ঠান্ডা করবো। যারা এখানে সবজি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেয়, যারা এখানে ধান বিক্রি করতে তোলাবাজি করে, সবার হিসাব বুঝে নেব। আমাদের বর্ধমান জেলার দুদিকে 2টো নদী আছে, একদিকে দামোদর, একদিকে অজয়। সে নদীর বালিকে লুট করে শেষ করে নিল, খেয়ে নিল। হাজার হাজার ট্রাক, ট্রাক্টর রোজ বালি উঠছে, বেশিরভাগই অবৈধ। রাজ্য সরকার যদি টেন্ডার দেয়, লিজ দেয় এবং ট্যাক্স পায়, তো খুব ভালো কথা, যে টেন্ডার নেবে সে বালি নেবে, বিক্রি করবে। কিন্তু বৈধ চাইতে অবৈধ বালি খাদান বেশি আছে। হাজার হাজার ট্রাক বালি চলে যাচ্ছে জেলার বাইরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজ ইনকাম হচ্ছে সেখান থেকে। রাস্তা ভেঙে যাচ্ছে। আমি কালকে গেছিলাম শিল্লাঘাট, ওখানে বাজারে রোড শো করতে রাত্রেবেলা। আমি হাত দেখাচ্ছি, লোকে ভয়ে চুপ করে আছে, কারণ হাজার হাজার ট্রাক ঢুকছে। বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে বম বন্দুক নিয়ে, ভয়ে কথা বলা না কেউ। তাই সন্ধ্যাবেলা আমি রোড শো করেছিলাম, দেখতে গেছিলাম কি পরিস্থিতি। এরকম জায়গায় জায়গায় ঘাট হয়েছে অবৈধভাবে, আর হাজার হাজার ট্রাক আর কোটি কোটি টাকা তোলা হচ্ছে ওখান থেকে। আমরা বলছি, যারা অবৈধভাবে ব্যবসা করছেন অবশ্যই করুন, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে অবৈধ ব্যবসা তারা করছে এবং সেই টাকা দিয়ে টিএমসি সেবা করছে, সাধারণ মানুষকে চমকাচ্ছে, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা সহজে ছাড়ব না। প্রত্যেকটা হিসাব নেব। এই সমস্ত বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া এবং গরু পাচারকারী যারা টাকা তোলে, সেই প্রত্যেকটি লোককে আমরা হিসাব বুঝিয়ে দেবো। বুঝিয়েছি, আগামী দিনে বোঝাবো। যা উত্তরপ্রদেশে, যা বিহারে, যেখানে সবচেয়ে বেশি মাফিয়ারা ছিল, আর কোন মাফিয়া আছে রাস্তায় দাঁড়িয়ে কেউ চমকাতে পারবে? কোন দোকানদার কাছ থেকে 1 পয়সা চাঁদা নিতে পারবে? সম্ভব নয়। মোদী কি বলেছেন, যোগীজি কি বলেছেন? উল্টা টাঙিয়ে দিয়ে সোজা করে দেবো। আমাদের কালকেও বলে गए अमित शाह परसों भी, जो भ्रष्टाचारी अत्याचारी है उसको उल्टा टांग के सीधा करेंगे। पाँव ऊपर दिखा হবে, মাথা নিচে হবে, কেউ পার পাবে না। যে কদিন আছেন একটু শান্তিতে থাকুন। যদি মনে করেছেন 13 তারিখ গুন্ডামি করবেন, দিলীপ ঘোষ রাস্তায় থাকবে, দেখা হবে, রাস্তায় দেখা হবে, বুঝে দেখা হবে, 13 তারিখের পরে দেখা হবে, 4 তারিখের পরেও দেখা হবে, হিসাব হবে। হিসাব কিন্তু বুঝছি না আমরা। সেই জন্য যদি শান্তিতে থাকতে চান, বর্ধমানের মানুষকে শান্তিতে রাখুন, সীমার বাইরে যাবেন না, আইন হাতে দেবেন না,
এখানে শুনলাম বিডিও সাহেব খুবই বফাদার টিএমসির জন্য, ঘন্টা বাজলে ঘুরে নিয়ে যাচ্ছেন। মানুষ দেখুন, চাকরি করছেন সরকারি ভদ্রলোকের বাড়ির ছেলে, এই ছোটদের সেবা করবেন না, চোর চামচা বেচাদের পার্টিতে দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজ হোক কাল বিজেপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই লাল খাতা বার করে হিসাব দেখবো চিত্রগুপ্তের পুঁথির মতো। কে কত খেয়েছে, কে কত নিয়েছে, কে কত চোখ দেখিয়েছে ভুলছি না। আমিও 10 বছর ধরে লড়াই করছি, মার খেয়েছি, গাড়ি ভেঙেছে, দিলীপ ঘোষকে জমিয়ে দিতে পারেনি, যেখানে ঢুকতে দেবে না বলেছে সেখানে ঢুকছে। এখনো গেলে কোথাও কোথাও, আজকে সকালে মর্নিং ওয়াকে স্টেশনে গেছি, কিছু লোক ঘেউ ঘেউ করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলছি ভাই 4 তারিখ করে বাংলাদেশেই পাঠিয়ে দেবো, পেছনে মেরে পাঠিয়ে দেবো, কেউ আটকাতে পারবে না। যেন সাবধান হয়ে যাও, ভদ্র হয়ে যাও। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে থাকি, ভদ্রলোকের মতো ব্যবহার করি, কিন্তু অভদ্র হলে তাকে কি করে ভদ্র করতে আমরা জানি। রাজ্যে রাজ্যের হিসাব নিয়ে নাও। এই সিপিএম এর লোকেরা অনেক উৎপাত করেছে, ত্রিপুরাতে বহু লোককে মেরেছে, এখানেও মেরেছে। আজকে কোথায় সিপিএম? শেকড় বাকড় নাই, নমিনেশন এই বর্ধমান মেদিনীপুর কি অত্যাচার করেছে। আমি সেই মেদিনীপুরের লোক, এখানে সিপিএম এর অত্যাচার। আপনাদের এখানে দুর্গাপুর পার হলে যেখানে খুঁজবেন কয়লা করে, আর মেদিনীপুরে কেশপুর থেকে আরম্ভ করে মোহনপুর যেখানে খুঁজবেন বড় বড় বেরোয়, হাড় বেরোয়, এত লোককে মেরে পুঁতেছে। আর কোথাও নেই, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও নেই, মানুষ জবাব দিয়েছে। তাই সাধারণ মানুষ গণতন্ত্রের জবাব দেয়, আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি। এই জবাব চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন অত্যাচার, ততদিন প্রতিরোধ প্রতিবাদ, ততদিন সরকারের প্রতিশোধ আমরা নেব, কিন্তু জবাব বন্ধ করব না। আমাদের সভা করার একটাই উদ্দেশ্য, বর্ধমানের লোকের উপরে বারবার অত্যাচার। তাই প্রধানমন্ত্রী সভা করতে এসছেন, তাই অমিত শাহ সভা করতে এসছেন। উদ্দেশ্য একটাই, বুঝিয়ে দেওয়া যে আমরা কিন্তু এই অত্যাচার সহ্য করব না, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত তারা জেলে না যাচ্ছে। এই অভিযান চলবে। ভারতীয় জনতা পার্টি ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে আছে। সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। তাই আমরা কোর্টে গেছি, শিক্ষায় চাকরি বিক্রি করেছে যারা, তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে, যারা হিংসা করেছে তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে। বালি চোর, কয়লা চোর, গরু চোর সব তদন্ত চলছে। তাই কৃষ্ণমন্দিরের মতো জেলে আছে লোকেরা। যত ধরনের অত্যাচার, মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হয়েছে, তার তদন্ত চলছে। প্রত্যেকদিন নতুন তদন্ত হচ্ছে, নতুন দুর্নীতি বেড়েছে, নতুন লোকেরা জেলে যাচ্ছে। তাহলে এতদিন যারা ভোট পেয়ে জিতে এসছে, আমাদেরকে চমকেছে, বলেছে লোক আমাদের সাপোর্ট করেছে, তারা আজকে কি করছে সাপোর্ট নিয়ে? সন্দেশখালী মহিলাদের কথা শুনলেন। সন্দেশখালী শুধু নয়, আপনার কুচবিহারের সেটাই থেকে 24 পরগনার সন্দেশখালী, পুরুলিয়া থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার, সব জায়গায় সাধারণ মানুষের অত্যাচার করছে। সব জায়গায় পুকুরের টাকা, নদীর টাকা, বাঁধের টাকা, 100 দিনের কাজের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, ড্রেনের টাকা, সুদ দইয়ের টাকা লুট হচ্ছে। আমাদের এখানকার নেতারা বলেন দেশ তো উন্নত হয়েছে, মোদীজি বাড়িয়েছেন, কিন্তু গরিবকে গরিব করেছেন, বড় লোককে বড় লোক করেছেন। আরে 25 কোটি গরিব সীমার উপরে তুলেছে, এটা মোদীজি করেছেন, বাড়ি ঘর, শৌচালয়, গ্যাস দিয়েছে। আর তোমরা কেবল তোমাদের নেতাদের বড় লোক করেছে। আজকে টিএমসির নেতা, সে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ গ্রাম পরিষদ যাই হোক, আপনি যদি বাজারে যান, বাড়ি দেখেন, বুঝে যাবেন নতুন বাড়ি চকচক করছে, টিএমসির নেতার বাড়ি। বলতে হবে না কার বাড়ি এটা, কোনো না কোনো টিএমসির নেতার বাড়ি হোক। কারণ এই যে তোলাবাজি আর কাটমারি, এটা কেবল ওরাই পেয়েছে। তাই পশ্চিমবাংলায় যদি উন্নতি হয়ে থাকে, টিএমসি নেতাদের হয়েছে, এমএলএ এমপি পঞ্চায়েতের হয়েছে, আর কারণ উন্নতি হয়নি। তো এই বৈষম্য কে তৈরি করেছে পশ্চিমবাংলায়? সমস্ত সুবিধা টিএমসি নেতারা পাবে, এমএলএ এমপি পঞ্চায়েতেরা পাবে। আজকে পাশে একটা গ্রাম আছে মানকলের কাছে, শুনলাম ওখানে জল গেছে, প্রথম জলের পাইপ টিএমসি নেতাদের বাড়ির সামনে গেছে। সেরেঙ্গা গ্রাম, আমাকে একটু বলে কথা, আপনি দেখে যান। তো আজকে আপনাদের অনেক গ্রামেতে
পাইপ করা হচ্ছে, জলের জমা যাবে, খাওয়ার জল। 3 বছর আগে নরেন্দ্র মোদী এর জন্য টাকা পাঠিয়েছেন, জল জীবন মিশনে সমস্ত গ্রামে সমস্ত বাড়িতে খাওয়ার জল যাবে। গুজরাটে 100% বাড়িতে হয়ে গেছে, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রতে 80% 90% বাড়িতে জল পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গে 30% 35% বাড়িতে জল পৌঁছেছে। আর এখন 3 বছর ধরে সেই হাজার হাজার কোটি টাকা ফেলে রাখা হচ্ছে, তার সুদ হয়েছে 600 কোটি টাকা। সেই সুদ কে খেয়েছে? সেটাও টিএমসি খেয়েছে, তার অফিসার আর নেতারা খেয়েছে। এখন নির্বাচন এসছে, আমরা বলছি যে টাকা কোথায় গেল? তাই গ্রামে গ্রামে রাস্তা খোলা হচ্ছে, সমস্ত রাস্তা খুলে দিয়েছে গ্রামে, আমরা ঢুকতে পারছি না, কারণ ভাই জল আছে। কে টাকা দিয়েছে? মোদীজি, আর নাম হচ্ছে দিদি। তো 3 বছর ফেলে রেখে সেই টাকা সুদ খেয়ে আর এখন জল দেওয়ার কথা হচ্ছে। কেন পশ্চিমবাংলার পিছিয়ে আছে? বাংলার মানুষ কেন ভালো রাস্তাঘাট পাবে না? কেন ঠিক সময় বিদ্যুৎ পাবে না? কেন বাড়ি বাড়ি জল পাবে না? কেন পাকা রাস্তা পাবে না? এখন গ্রামের দিকে গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না। আজকে একটা গ্রামে আমাকে ঢুকিয়ে দিল, কেন ঢুকালে? এখানে ভাই গাড়ি দেখতে পাচ্ছেন লাফাচ্ছে, বলছে আপনি দেখে যান কেমন রাস্তায় কিভাবে আমরা আছি। তো বর্তমানের এই ভাটার এই মন্তেশ্বরে এত গ্রাম এত বছর ধরে কেন রাস্তা হয়নি? কেন কাঁচা রাস্তা? কেন জল জমে আছে? কালকে একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। এই পরিস্থিতি কেন? কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সে টাকা যাচ্ছে কোথায়? তার হিসাব দেবেন না? হিসাব দেবে, আন্দোলন করবেন, লড়াই করবেন, এটা বেশি দিন চলতে পারে না। তাই বন্ধুগণ, এবারের নির্বাচন বিজেপি সরকার করবে। এখানে আমরা জিতি বা হারি, মমতা ব্যানার্জি কিছু যাবে না, তিনি সরকারে থাকবেন। হ্যাঁ, 22টা আছে, আমরা চাইছি 14-15টার মধ্যে নামিয়ে নিয়ে আসতে। কারণ গতবারে 12টা সিট আমরা ছিনিয়ে নিয়েছি, 2 থেকে 18, ওরা হয়েছিল 34 থেকে 22। এবার গতবারেও তিনি বলেছেন মোদী হটাও দেশ বাঁচাও, কি হলো? নিজেরা হটে গেল। সারা দেশ থেকে নেতাদের ডেকে নিয়েছে, ব্রিগেডে সভা করে হাত তুলে বলেছিলেন মোদী হটাও দেশ বাঁচাও। সবাইকে বাড়িতে রেখে মাঝে ভাত খাইয়েছিলেন। যারা এসেছিল তারা অনেকে হেরে গেছে, পার্লামেন্টে যেতে পারেনি। অনেক পার্টি জিরো হয়ে গেছে, চ্যাম্পিয়নের মতো কিছু করতে পারেনি। এবার তাই আর কাউকে ডাকেননি নয়, দেখেছি আর কেউ আসেনি। দিদির বাড়ি গেছো তো চাল পুরো সব যাবে, এরে ভোট হয়ে যাবে, পার্টি উঠে যাবে। তাই কেউ আর দিদির সঙ্গে নাই। উনি পাটনা গেলেন, লখনৌ গেলেন, গোয়া গেলেন, মুম্বাই গেলেন, চেন্নাইতে ইডলি খেয়ে গেলেন, তাও কিন্তু কেউ কিছু বললো না। সব বলো দিদি আপনার সঙ্গে থাকবো না, আপনার সাদা শাড়ি কালো হয়ে গেছে দুর্নীতি, হাওয়াই চকরি চটি দেখিয়ে ভোট নিয়েছেন, কেউ বিশ্বাস করে না। তাই আমাদের গায়ে গালি লেগে যাবে, আমরা যাবো না। দিদি একা লড়ছেন। এই বর্তমান জেলায় পড়ে আছেন কৃষি ভাইপো, দুর্গাপুরে একটা হেলিকপ্টার রেখেছেন, রোজ এদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, সেদিকে যাচ্ছেন জেতার জন্য। বর্ধমানের লোক কি আর টিএমসি কে ভোট দেবে? কি ভোট দেবেন আপনারা? দেবেন টিএমসি কে? শুনলেন তো সন্দেশ খালি। ওরা